দর্শক, একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছিল বা ঘটেছে কিনা জানি না। এটাকে এখন কি আর ঐতিহাসিক ভাবে বলবো কিনা? তত্ত্বাবধায়ক সরকারের বহুল প্রতীক্ষিত রায় উচ্চ আদালতে ঘোষণা হয়েছে এবং সেই প্রেক্ষাপটে আমাদের আজকের আলাপচারিতা অনুষ্ঠান পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেলের খোঁজ খবরে এবং ফেসবুক পেজে আমাদের অতিথি, সম্মানিত অতিথি সিনিয়র সাংবাদিক জনাব শঙ্কর মৈত্র। আমরা শঙ্করদার কাছ থেকে জানার চেষ্টা করব। আমরা হেডলাইন করেছি কি আছে তত্ত্বাবধায়ক সরকারের রায়ে, কেমন হলো? বিস্তারিত শুনুন শঙ্কর মৈত্র বিশ্লেষণে। শঙ্করদা, খুব লম্বা করব না প্রেক্ষাপট। আরো ২-১ টা ইস্যুতে নিশ্চয়ই আমরা আলাপ করব। মানুষ নিশ্চয়ই জানতে চায় এই রায়ে কি আছে, রায়টা কেমন হলো? আমি শুধু সঙ্গে এইটুক যোগ করি যে এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বাংলাদেশে মানুষ দেখেছে বড় ২ রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি কাউকে বিশ্বাস করা যায় না। যে যার প্রয়োজনে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ব্যবহার করতে চেয়েছে। যদিও একটা ভালো ব্যবস্থা। এটাকে তারা ২ দলই ব্যবহার করতে চেয়েছে। এখন যে রায় হলো এই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না। এটাই কেন? এটার যৌক্তিকতাটা নিশ্চয়ই আদালত বলেছেন নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখন রায়টা হলো যেহেতু আওয়ামী লীগ বিএনপি যেই ক্ষমতায় আসুক তারা এই নিজের প্রয়োজনে এটা চেঞ্জ করে আগামী সংসদে যদি আবার বলে এটার যৌক্তিকতা নাই, বাতিল হয়ে যায়। এই প্রেক্ষাপটে আপনার কাছে জানতে চাই এই রায়ে কি আছে, কেমন হলো? শঙ্কর মৈত্র। ধন্যবাদ পূর্ণিয়া, আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদেরকে আবারও আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনি যেটা বললেন যে ঐতিহাসিক রায় আদালতের, আসলে ঐতিহাসিক রায় আমাদের সবই ইতিহাস, প্রতিদিনই নতুন নতুন ইতিহাস সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, নতুন একটা আসতেছে, এটাই একটা ইতিহাস সৃষ্টি হচ্ছে। যাই হোক, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অর্থাৎ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল, আজকে আপিল বিভাগ এটা বাতিল ঘোষণা করেছেন এবং বাতিল ঘোষণা করে ত্রয়োদশ সংশোধনীটা পুনর্বহালের নির্দেশনা জারি করেছেন তার রায়ে। এটা প্রেক্ষাপটটা দর্শক শ্রোতারা নিশ্চয়ই জানেন যে আমাদের 1996 সালে একটা আন্দোলনের মাধ্যমে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আনা হয়েছিল এবং এই ত্রয়োদশ সংশোধনী ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, অর্থাৎ সংসদের মেয়াদ শেষে 3 মাসের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করবেন এবং তারা নির্বাচন পরিচালনা করবেন। এটাই ছিল তত্ত্বাবধায়ক সরকারের মূল বিষয়। 1996 সালে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অর্থাৎ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আসার পরে প্রতিষ্ঠিত হলো তত্ত্বাবধায়ক সরকার। তারপরে এই 2006 সালে এসে যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার অবস্থা সৃষ্টি হয় এবং তৎকালীন বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট সরকার ক্ষমতায় ছিল, তারা পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, এটাই স্বাভাবিক নিয়ম ছিল। কিন্তু একটা ঝামেলা লাগলো, ঠিক সেই সময় বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 2 বছর বাড়িয়ে দেয়া হলো। আগে বিচারপতিরা 65 বছর বয়সে অবসরে যেতেন, 2 বছর বাড়িয়ে তখন 66 বছর করা হলো। এবং রাজনীতিতে একটা হিসাব নিকাশ দেখা দিল যে যদি 66 বছর বয়সে অবসরে যান বিচারপতিরা, তাহলে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হন জাস্টিস কে এম হাসান। তখন কে এম হাসান ছিলেন প্রধান বিচারপতি। কিন্তু আওয়ামী লীগ এটা নিয়ে প্রচন্ডভাবে আপত্তি জানায়, আওয়ামী লীগ সহ তার সমমনা দলগুলো। তারা কে এম হাসান ছিলেন বিএনপির তৎকালীন বিএনপির যে প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানের ক্যাবিনেটই সম্ভবত, বা বিএনপিতে আন্তর্জাতিক সম্পাদক নাম বোধহয় এই ধরনের একটা পদে ছিলেন। অর্থাৎ বিএনপি গঠন হওয়ার পরে কে এম হাসান যখন অ্যাডভোকেট ছিলেন তখন বিএনপির একজন পদধারী নেতা ছিলেন। পরবর্তীতে তিনি বিচারপতি হন। তিনি অত্যন্ত উঁচু মানের বিচারপতি, খুবই ভালো বিচারপতি ছিলেন। রাজনৈতিক পক্ষপাতিত্ব আছে কিনা সেটা যখন প্রশ্ন উঠলো, এবং প্রশ্নটা কখন উঠলো, যখন বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 2 বছর বাড়িয়ে দেয়া হলো। বিভিন্ন পক্ষ থেকে বলা হলো যে এটা অত্যন্ত পরিকল্পিতভাবে করা হয়েছে, কারণ 2 বছর বাড়ানোর ফলে যিনি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবেন তিনি কে এম হাসান। এবং কে এম হাসান যেহেতু রাজনৈতিক মতাদর্শে তিনি একটা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করতেন, কাজেই উনাকে মানা হবে না। এই কিন্তু ঝামেলা শুরু হইলো এবং এই তখন ছিলেন আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, তিনি এই সংশোধনীটা এনেছিলেন।
এনে বিচারপতিদের অবসর গ্রহণের বয়স বাড়িয়েছিলেন। যাই হোক, এই আন্দোলন শুরু হয় এবং এই আন্দোলন এমন পর্যায়ে চলতে থাকে, আপনি জানেন যে সেটা আহ, এই আন্দোলনের প্রেক্ষিতে এক পর্যায়ে জাস্টিস কে এম হাসান তিনি বললেন যে আমি প্রধান উপদেষ্টা হব না, তিনি অস্বীকৃতি জানালেন এবং প্রধান উপদেষ্টা হওয়ার আগ্রহ আর প্রকাশ করলেন না। তখন আরো কিন্তু অপশন ছিল, তত্ত্বাবধায়ক সরকারের সংবিধানের যে অনুচ্ছেদগুলো ছিল, প্রধান সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি না যদি রাজি না হন তাহলে কে কে প্রধান উপদেষ্টা হতে পারেন, আপিল বিভাগের বিচারপতি, রাষ্ট্রের বিশিষ্ট নাগরিক, এবং এইভাবে 6টা ক্রাইটেরিয়া ছিল এবং সর্বশেষ অর্থাৎ 6 নম্বর ক্রাইটেরিয়া ছিল যদি কেউই রাজি না হন তাহলে রাষ্ট্রপতি তার অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করবেন। তখন রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে ইয়াজউদ্দিন আহমেদ, প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ। কে এম হাসান যখন রাজি হন নাই, অর্থাৎ তিনি অস্বীকৃতি জানিয়েছেন যেহেতু তার ব্যাপারে আপত্তি ছিল, তখন রাষ্ট্রপতি অন্য কোনো অপশনে না গিয়ে তিনি নিজেই প্রধান উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন, অর্থাৎ প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ। ধারণা করা হয় বিএনপির আগ্রহ থেকে বা বিএনপির পরামর্শে, যে কোনো একটা বিষয় থেকেই। তখন রাজনীতিতে আরো উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। আপনি জানেন সেই মারামারি, লগি বইটার মারামারি, নানা কিছুর যখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, জনজীবন বিপর্যস্ত, তখন এক পর্যায়ে সেই যে বিখ্যাত, আবার সে আপনার ভাষায় যে ঐতিহাসিক 1/11 সৃষ্টি হয়। ফখরুদ্দিন আহমেদ, জেনারেল মঈনুদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণ করেন এবং তারা সম্ভবত 2 বছর সময় রাষ্ট্র পরিচালনা করে নির্বাচন দেন 2008 সালে, এবং এই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আচ্ছা, এর আগে 1996 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আনা হয়, তখন এটাকে চ্যালেঞ্জ করে কয়েকজন আইনজীবী, 3 জন আইনজীবী হাইকোর্টে একটা রিট করেছিলেন এবং হাইকোর্ট এই রিটের শুনানি শেষে হাইকোর্ট এই রিট খারিজ করে দেন যে না, তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিকভাবে বৈধ। এটা হাইকোর্ট পর্যন্ত থেকে গেল। আওয়ামী লীগ সরকার 2008 সালে ক্ষমতায় আসার পরে, এটা সম্ভবত 2009 সালে, তারা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে কোন এক আইনজীবী, ওই যে আইনজীবী রিট খারিজ করেছিলেন, তিনি এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেন। আপিল বিভাগে এই আপিলের ওপর দীর্ঘ শুনানি শেষে তখন জাস্টিস ABM খায়রুল হক, উনি প্রধান বিচারপতি, ওনার নেতৃত্বে বিচারপতিরা এই আপিল শুনানি শেষে হাইকোর্টের রায় বাতিল করে দেন এবং বলেন যে তত্ত্বাবধায়ক সরকার অবৈধ, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ। তারা নানা ব্যাখ্যা বিশ্লেষণ দেন যে এটা বিচার বিভাগের উপর হস্তক্ষেপ, বিচার বিভাগ যেহেতু সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার সুযোগ থাকে, তার ফলে বিচারকরা একটা প্রলোভনের শিকার হতে পারেন। এইভাবে নানা যুক্তি দেখিয়ে, অনেক যুক্তি দেখিয়ে তারা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করেন। তবে বলেছেন তারা তাদের যে রায়ে যে তত্ত্বাবধায়ক সরকার থাকবে না, কিন্তু আগামী 1 বা 2টা সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। এই হলো মোটামুটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আদালতের অংশ। আওয়ামী লীগ সরকার কি করলো? 2011 সালে এই আদালতের, সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের এই রায় অনুসারে সংবিধানের 5ম সংশোধনী এনে সংবিধান থেকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একবারে খারিজ করে দিল, একবারে বাতিল, সংবিধানে আর নেই। আওয়ামী লীগ সরকার 5ম সংশোধনী এনে এটা বাতিল করে। তখন নির্বাচন, এর প্রেক্ষিতে পরবর্তী যে নির্বাচনগুলো হলো আমরা দেখলাম 2014, 2018, 2024, এবং এই নির্বাচনগুলো হলো যিনি প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্র ক্ষমতায় থেকে তিনি নিজেরই একটা অন্তর্বর্তী সরকারের একটা ধারণা দিয়ে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, এবং যে নির্বাচন নিয়ে জানেন যে কি নির্বাচন হয়েছে, এবং এই নির্বাচন নিয়ে ব্যাপক তর্ক বিতর্ক রয়েছে। অনেকে এই নির্বাচন সুষ্ঠু ভাবে হওয়ার নানাবিধ প্রশ্ন ছিল।
কোথাও গ্রহণযোগ্য হয়নি মোট কথা, গ্রহণযোগ্য হয়নি, গ্রহণযোগ্য হয়নি। কারণ আসলে আমাদের যে অবিশ্বাসের রাজনীতি থেকেই তো 96 সালে তত্ত্বাবধায়ক সরকার এবং ত্রয়িত সংসদে আনা হয়েছিল। তখন কিন্তু বিএনপি ক্ষমতায় ছিল এবং আওয়ামী লীগ সহ তার সমমনা দলগুলো আন্দোলন করেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আনা হয় সংবিধানে। আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে তারা সংবিধান থেকে এটা উচ্ছেদ করে দিল এবং পরবর্তী নির্বাচনগুলো চরম বিতর্কিত নির্বাচন হয়। এবং এর ওই অবস্থায় চলতে থাকা অবস্থায় 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থান হয় এবং গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। 5 আগস্টের পর এই বিএনপি, জামায়াত ইসলামী এবং কয়েকটা এনজিওর প্রতিনিধির পক্ষ থেকে আবার সেই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আপিল বিভাগে যে রায় দিয়েছিলেন, এই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন জানানো হয়। সেই পুনর্বিবেচনার আবেদন অর্থাৎ রিভিউর আবেদনের উপর এই শুনানির শেষে আজকে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়েছিল। আজকে নির্ধারিত তারিখে রায় ঘোষণা করা হয় এবং এই রায়ে বলা হয়েছে যে ত্রয়োদশ সংশোধনী যেভাবে ছিল ঠিক সেইভাবে রেস্টোর হবে, অর্থাৎ এটা পুনর্বহাল হবে এবং আগামী যে ত্রয়োদশ যে সংসদ নির্বাচন, সেই নির্বাচন হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে। চতুর্দশ সংসদ নির্বাচন থেকে সেটা হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আজকের রায়ের মূল বিষয় ছিল সেটাই। এবং রায়ে আদালত আগের যে আপিল বিভাগের যে আগের যে রায় ছিল, যেটা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, এই রায়কে ত্রুটিপূর্ণ বলেছেন। কি কি ত্রুটিপূর্ণ এটা অবশ্য আদালত ওনাদের যে ফুল জাজমেন্ট বেরোবে সেখানে থাকবে বিস্তারিত। আজকে যেহেতু অর্ডারের অংশটা ছিল সেটাতে বলেন নাই, তবে অ্যাটর্নি জেনারেল বেশ কিছু ব্যাখ্যা দিয়েছেন যে এই কারণে ত্রুটিপূর্ণ মনে হচ্ছে। যে প্রধান অভিযোগ, আপনারা জানেন যে এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে রায় দিয়েছিলেন, প্রধান বিচারপতি ছিলেন ABM খায়রুল হক, তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তিনি প্রকাশ্য আদালতে যে রায় ঘোষণা করেছিলেন, পরবর্তীতে তিনি যে লিখিত রায় দেন তাতে তিনি সেটা রাখেননি। এই কারণে এই রায় ত্রুটিপূর্ণ। অ্যাটর্নি জেনারেল আজকে ধারণা করছেন যে অ্যাটর্নি জেনারেল সাবমিশন ছিল সেটা যে ত্রুটিপূর্ণ হয়তো এই কারণে হবে। এখন যে বিষয়টা সামনে দাঁড়ালো যে তত্ত্বাবধায়ক সরকার যেহেতু বাতিল হয়ে গেল, আবার এটা সংবিধানে অটোমেটিক পুনর্বহাল হবে। আদালতের রায়ে এটা বলেছেন যে এটা যেভাবে ছিল এইভাবেই মানে পুনর্বহাল হবে। এখন আবার নানা প্রশ্ন জাগতে পারে, সাংবিধানিক নানা প্রশ্ন জাগতে পারে। আমরা সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে এ নিয়ে কথা বলেছি যে পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে আদালতে আরেকটা বিচারাধীন মামলা রয়েছে। যে পঞ্চদশ সংশোধনীটা, যেটা তত্ত্বাবধায়ক সরকার ত্রয়োদশ সংশোধনী বাতিল করার পরে যে সংশোধনী আনা হয়েছিল পঞ্চদশ সংশোধনী, এখন এটা ত্রয়োদশ সংশোধনী যদি অটোমেটিক বহাল হয়ে যায় তাহলে পঞ্চদশ সংশোধনী আবার এটা কোন প্রক্রিয়ায় থাকবে, এই ধরনের নানা সাংবিধানিক জটিলতা হয়তো সৃষ্টি হতে পারে। তবে সংবিধান বিশেষজ্ঞরা অবশ্যই, এবং যেহেতু এখানে আদালত, সর্বোচ্চ আদালত এখানে রয়েছেন, তারা এটা বিচার বিশ্লেষণ অবশ্যই করবেন এবং সাংবিধানিক যেসব জটিলতা সৃষ্টি হবে এগুলার অবসান হবে। তবে একটা বিষয় লক্ষণীয় যে তত্ত্বাবধায়ক সরকার আসলে জনদাবির প্রেক্ষিতেই কিন্তু 1996 সালে সৃষ্টি হয়েছিল। আওয়ামী লীগ সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত করা হয়েছিল কিন্তু বিএনপির আমলেই, কারণ তখন প্রধান বিচারপতিদের যে অবসর গ্রহণের বয়স বাড়ানো 2 বছর, এটা নিয়ে তো সন্দেহের সৃষ্টি হয়েছিল। কাজে এই দায় বিএনপিকেও নিতে হবে। তাদেরও এই দায় রয়েছে যে বিচারপতিদের বয়স বাড়ানোর তখন কোনো দরকার ছিল কিনা। আবার দেখেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপিল বিভাগ বাতিল করে দিয়েছেন, কিন্তু বিচারকদের যে অবসর গ্রহণের বয়স সীমা এটা কিন্তু আবার বাতিল করে নাই। তারা কিন্তু তাদের সুবিধার অংশটা কিন্তু রেখে দিয়েছেন আদালত। যেখানে 65 বছর বয়সের অবসর গ্রহণের সময় ছিল, সেখানে 2 বছর বাড়িয়ে 66 করা হলো। আদালত ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছেন কিন্তু এই অংশটা আর বাতিল করেন নাই। তো নানাবিধ জটিলতা, নানাবিধ প্রশ্ন ছিল। কিন্তু বাংলাদেশের যে অবিশ্বাসের রাজনীতি, এই অবিশ্বাসের রাজনীতিতে
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু একটা ভালো পদ্ধতি, এটা প্রমাণিত সত্য, এটা বলতেই হবে। এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলা হয়েছে এটা তুলনামূলক গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করে আসলে একটা বিতর্কের সৃষ্টি করা হয়েছে এবং রাজনীতি অবিশ্বাসটা আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। পূর্ণিয়া, এইবারের নির্বাচন কেন হবে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে? আদালতের মানে যুক্তিটা কি এরকম যে তাদের যেহেতু পার্লামেন্ট নাই, কোথায় এটা যুক্ত হবে, মানে সংবিধানে কিভাবে যুক্ত হবে, এই কারণে কি এবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না এরকম? মনে হয় না। এটা নিয়ে যদিও কোনো আদালতের কোনো ব্যাখ্যা দেন নাই যে কেন এবারে নির্বাচনে, আজকে অর্ডারের অংশ হয়তো দেন নাই, তারা বিস্তারিত তাদের মূল জাজমেন্টে দিবেন। তবে ধারণা করা হচ্ছে, প্রথমত হচ্ছে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে খুবই সন্নিকটে নতুন একজন তত্ত্বাবধায়ক সরকার, যে আপনি জানেন যে এটা যদি রিস্টোর হয় তাহলে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। তো এই ক্ষেত্রে যদিও বর্তমান প্রধান বিচারপতি আগামী ডিসেম্বরের শেষাংশেই তিনি অবসরে যাবেন, এবং যদি এবারের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার আদেশ দিতেন, আদালত রায় দিতেন, তাহলে জাস্টিস সৈয়দ রেফাত আহমেদ প্রধান উপদেষ্টা হয়তো হতেন। কিন্তু আদালত হয়তো সার্বিক অবস্থা বিবেচনা করে দেখেছেন যে এই মুহূর্তে যে প্রস্তুতি এটা সম্ভব না, এবং বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন যে সরকার আছে এই সরকারের অধীনেই যেহেতু নির্বাচন খুব সন্নিকটে, এই নির্বাচনটা হোক। কিন্তু চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, এটা কিন্তু আদালত আজকে স্পষ্ট করে দিয়েছেন। এই জায়গা থেকে আপনি যেটা বললেন যে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবিশ্বাসের ভিত্তিতেই এই তত্ত্বাবধায়ক সরকার আমাদের দ্বারস্থ হওয়া, বাংলাদেশের মানুষেরও পূর্ণ আস্থা যে এই দেশে একটা যদি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হয়, তিনটা নির্বাচন উদাহরণ আছে, এবং তিন নির্বাচনে শুধু এক পার্টি জয়ী হয়েছে তারা। সেই অবিশ্বাস থেকেই কিন্তু মানুষের মনে হয় সবচেয়ে বড় প্রশ্নটাই দেখছি আমরা, কমেন্টে দেখছি, আলোচনাও দেখছি, এবং শিশির মনির যিনি জামাত ইসলামীর মানুষ হিসেবে পরিচিত, তারাই স্পষ্ট তারা বলেছিলেন যে না এইবার না, পরের বার থেকে তত্ত্বাবধায়ক। এই যুক্তিতেই মানুষ আসলে জানতে চায়। আমি বলছেন যে আদালতের পূর্ণাঙ্গ রায়ে হয়তো যুক্তিটা পাওয়া যাবে, মানুষের আগ্রহ এই জায়গায় থেকে যাচ্ছে যে কেন এবার হলো না। সময়ের চেয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। আমরা 15 মাস অকারণেই তো দেরি করেছি। এই যে 15 মাস বাংলাদেশে গেল, মানে কি কারণে 15 মাস নির্বাচন হতে দেরি হলো, এর কোন যুক্তি বাংলাদেশের মানুষের কি কেউ দেখাতে পেরেছে? দেখাতে পারেনি। সংস্কারের নামে যে কথা বলেছে এটাও তো ঝুলে আছে গণভোটের উপরে। মানে ফাইনালি যদি বলি, আর তারা যেগুলো করছেন এগুলোর ফল বাংলাদেশ কবে ভোগ করবে? তো ওটা নিশ্চয়ই প্রশ্নই থেকে গেল যে আসলে আদালতের বিস্তারিত রায় না জানলে তো আর আমরা মন্তব্য করতে পারছি না। ধারণা, হ্যাঁ, আদালতের দিকে আমরা তাকিয়ে থাকবো। আদালত, সর্বোচ্চ আদালত, বিজ্ঞ আদালত, তারা নিশ্চয়ই। যাই হোক, এই বিষয়টা নিয়ে যেহেতু মানুষের মধ্যে একটা কৌতূহল ছিল যে কি হবে তত্ত্বাবধায়ক সরকার, তারা আইনজীবীদের যে সাবমিশন ছিল, জামায়াত ইসলামী, বিএনপি এবং নাগরিক সমাজের প্রতিনিধি এবং সরকারের খুবই ঘনিষ্ঠ বদিউল আলম মজুমদার, উনি নিজেও কিন্তু একজন পিটিশনার, ওনার পক্ষেও যে আইনজীবী, তারা সবাই তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল করে যে রায় দিয়েছিল রায়ের বিপক্ষে, এবং তত্ত্বাবধায়ক সরকার রেজিস্টার করার জন্যই তাদের সবার সাবমিশন ছিল। এবং কেউ কিন্তু বলেন নাই যে আগামী এই সরকারে ত্রয়োদশ যে সংসদ নির্বাচন হবে সেটাই তত্ত্বাবধায়ক সরকারের হোক, এটা তারা কেউই বলেন নাই। সবাই চাচ্ছেন বর্তমান যে ইন্টারিম সরকার আছে তাদের অধীনেই আগামী সংসদ নির্বাচনটা হোক। এবং এখানে তো আসলে একটা পক্ষের শুনানি হয়েছে, এক পক্ষেরই। এখানে তো যেহেতু রাজনীতিতে এখন প্রতিপক্ষ যে আওয়ামী লীগ এবং তাদের যে তারা যেহেতু নেই, এবং তাদের পক্ষভুক্ত কোনো আইনজীবী আদালতে সাবমিশন করে নাই, যার ফলে এক পক্ষের শুনানি শেষেই কিন্তু আদালত এই সিদ্ধান্ত দিয়েছেন। আবুল হাশেম নামে একজন দর্শক জয়েন করেছেন, উনি বোধহয় একটু পরে এসেছেন, জানতে চাচ্ছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হতে পারে এবং কবে থেকে কার্যকর হবে। দর্শক, আপনারা অলরেডি জেনে গেছেন যে এটা পরবর্তী সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে, এবং আগে যেই তত্ত্বাবধায়ক সরকারের বিধান ছিল যদি থাকে, 5 বছরের জল কোথায় গড়ায় না গড়ায় আমাদের তো সবারই বিচার মানি তালগাছ, বিচার মানি তালগাছ। পরবর্তী সরকারে এসে আওয়ামী লীগের মতো যে পুরোই বাতিল করে দিবে না এটাও কেউ লিখে বলতে পারে না। সেটাই। এবং আজকে যে বিষয়টা ঘটলো যে আপিল বিভাগ, আগের যে জাজমেন্ট ওটাও তো আপিল বিভাগ সর্বোচ্চ আদালতে দিল, আজকে কিন্তু আপিল বিভাগের রায় আপিল বিভাগ আবার বাতিল করেছেন।
তাদেরই কথাই তো। একজনের রায় বর্তমান যে প্যানেল আছে, যে জাস্টিসরা আছেন, ওনারা বলছেন যে আগের যে রায় এটা ছিল ত্রুটিপূর্ণ এবং নেগেটিভ অনেক শব্দ এখানে আছে তারা জাজমেন্টে বলছে। এখন তাদের রায় যদি ত্রুটিপূর্ণ, আগামীতে যে আসবে তারা যে এই রায়কে ত্রুটিপূর্ণ বলবে না, এটা তো বলা যায় না। কাজেই 5 বছরের অনেক কিছু হয়ে যাবে, অনেক কিছু হতে পারে। তবে আপাত দৃষ্টিতে এটা কিন্তু মানতেই হবে যে তত্ত্বাবধায়ক, আমাদের আবারও বলতেছি যে অবিশ্বাসের রাজনীতি, কোর্টের বিচার নিয়ে মুখ খুললো, ভ্রাতৃত্ববোধ নেই, কোনো সম্পর্কই নেই রাজনীতিতে। এই অবিশ্বাসের রাজনীতিতে এই তত্ত্বাবধায়ক সরকার যদি একটা রেফারি হিসেবে আসে, তাহলে হয়তো নির্বাচনটা গ্রহণযোগ্য, কিছুটা হলেও গ্রহণযোগ্য হয়। এছাড়া তার কোনো বিকল্প নেই। বলেন। সেটাই, একজন দর্শকের এই মন্তব্য ছিল এরকম যে ইউনূসের সরকার নিরপেক্ষ সরকার নয়, আদালতের এই রায় ফেব্রুয়ারি নির্বাচন থেকে কার্যকরী হওয়া উচিত। যদি তা না হয়, আদালতের এই রায় সঠিক হয় নাই বলিয়া দেশবাসী মনে করে। যেটা আলোচনা তাহলে তর্ক বিতর্ক থেকেই যাবে। আমি দর্শকের এই টপিকের এই মন্তব্যের সূত্র ধরে দাদা আপনার নজর দিতে চাই যে বাংলাদেশে নির্বাচন কমিশন নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছে। সবকিছু একই সূত্রে তো সেখানে বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি তাদের সঙ্গে মিটিং করেছে। আওয়ামী লীগ ধরে নিলাম আইন অনুযায়ী এখন নিষিদ্ধ, তাদের নিবন্ধন বাতিল করেছে, তাদেরকে ডাকার প্রশ্ন নাই। কিন্তু নিবন্ধিত দলের মধ্যেই জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ ইনু, এই টাইপের বেশ অসংখ্য দলকে, জাকের পার্টি, তাদেরকে নির্বাচন কমিশন আলোচনায় ডাকে নেই। কিসের ভিত্তিতে কেন আলোচনায় ডাকে নেই আমরা এখনো জানি না। যেটা রাজপথে যেই অভিযোগ সেটা হলো যে তারা ফেসিবাদের দোষর। এটা যারা এখন একটিভ রাজনৈতিক দল আছে তারা বলে। কিন্তু নির্বাচন কমিশনের কাছে তো আইন। আচ্ছা, ওরা যদি ফেসিবাদের দোষর হয়, আবার নির্বাচন কমিশন তৃণমূল, বিএনপি বলি, বিকল্প ধারা বলি, তাদেরকে ডেকেছে। এই যে নিরপেক্ষতা নিয়ে দর্শক প্রশ্ন তুলছেন, এই জায়গাটায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা কি আসলে বজায় থাকলো? না, এটা তো আপনি ঠিক পয়েন্ট ধরেছেন যে আপনি যদি আইনগতভাবে যান, তাহলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, স্থগিত করা হয়েছে, এবং তার নির্বাচনী প্রতীক্ষ নির্বাচনী কার্যক্রম স্থগিত করা হয়েছে। কিন্তু আরো যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলা রয়েছে, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, তাদের উপর তার নিষেধাজ্ঞা নেই। তাহলে নির্বাচন, এবং তারা নিবন্ধিত রাজনৈতিক দল, নির্বাচন কমিশন তাদের আলোচনায় এই নিবন্ধিত দলগুলাকে ডাকবে না কেন? এটা একটা প্রশ্ন। আর যেহেতু তারা এই নিবন্ধিত দলগুলাকে ডাকে নাই, অবশ্যই তারা নিরপেক্ষতা হারিয়েছেন। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এখানে দেখা যাচ্ছে যে এক পক্ষের লোকজনকে, সমমনা লোকজনকে ডাকা হচ্ছে, এবং এখানে আসলে নিরপেক্ষতা, বা ধরেন আপনি জুলাই সনদের যে রাজনৈতিক যে দলগুলোর সঙ্গে সংলাপ, এখানে অনিবন্ধিত, যাদের নিবন্ধন নেই এমন অনেক রাজনৈতিক দলকেও ডাকা হয়েছে, আবার নিবন্ধিত অনেক রাজনৈতিক দল আছে যাদেরকে ডাকা হয় নাই। তো এদেরকে আওয়ামী লীগের পাল্লায় মেপে সবাইকেই ফেসিবাদের সহযোগী হিসাবে চিহ্নিত করা হচ্ছে, এবং তাদেরকে এইসব কারণেই ডাকা হচ্ছে। তো এটা তো সুষ্ঠু নির্বাচনের জন্য এটা অবশ্যই একটা প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়াবে। কারণ আপনি জনমতের বিশাল একটা অংশকে আপনি বাদ দিবেন কেমনে? আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের কার্যক্রম যদি, রাজনৈতিক কার্যক্রম যদি নিষিদ্ধ হয়, কিন্তু জাতীয় পার্টি তো নিষিদ্ধ করেন নাই, ওয়ার্কার্স পার্টি তো নিষিদ্ধ করেন নাই, জাসদ তো নিষিদ্ধ করেন নাই, বাসদ তো নিষিদ্ধ করেন নাই। তো তাদেরকে ডাকবেন না কেন? তারা নির্বাচনে অংশ নিতে পারবে না কেন? তারা রাজনৈতিক সংলাপে অংশ নিতে পারবে না কেন? তাদের যদি ডাকা না হয়, তাহলে এটা অবশ্যই নির্বাচন কমিশন এখানে পক্ষপাতিত্ব আচরণ করছে, এবং তাদের দ্বারা নিরপেক্ষ নির্বাচন কিভাবে হবে এই প্রশ্ন তো উঠবেই। এটা খুবই স্বাভাবিক প্রশ্ন। বাংলাদেশে এখন মনে হচ্ছে যে ফেসিবাদ শব্দটা রাজাকারের চেয়ে বোধহয় ঘৃণিত তাদের কাছে যারা এটা করছে। কারণ আমি দেখলাম যে বিজয় দিবসের অনুষ্ঠানে বলা হচ্ছে ফেসিবাদের দোসররা যেতে পারবে না। তো এই কথা তো বলে না যে বিজয় দিবসের অনুষ্ঠানে রাজাকাররা যেতে পারবে না, এরকম বিতর্ক উঠে না। এটা তো এখন একটা মানে কি, যে যা কিছুই ঘটে কেষ্ট বেটাই চোর, একটা কথা আছে না? ফেসিবাদে যেগুলা বলে, ফেসিবাদের ডেফিনেশন বলতে পারবে ফেসিবাদ কাকে বলে? এখন যেসব ঘটনাগুলো ঘটছে, এগুলা কি গণতান্ত্রিক ঘটনা? এই আপনি জানেন যে 2 দিন আগে একজন সাংবাদিককে ডিবি পুলিশ বাসা থেকে গ্রেফতার করে নিয়ে এসেছে, যদিও পরে তারা ছেড়ে দেওয়া হয়েছে, আটক করা হলো। তো এইগুলা কিভাবে হবে? আমরা তো এগুলার পরিবর্তন চাচ্ছিলাম। আপনার এগুলা মানুষের বাড়িতে
আগুন দেয়া, তারপরে রাস্তায় পিটাইয়া মেরে ফেলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় যাচ্ছে? আপনি দেখেন এই যে যদি গণতান্ত্রিক এবং ট্রান্সপারেন্ট সরকার হয়, এই যে আপনি বিদেশিদের সঙ্গে চুক্তি করলেন 2টা কন্টেইনার টার্মিনালের, এই চুক্তি প্রকাশ করলেন না কেন? এবং বললেন যে এই চুক্তি প্রকাশ করা যাবে না, আইনগত বাধা নিষেধ আছে, বিধি নিষেধ আছে। তো এইটাই তো ফেসিবাদ, যে আপনার রাষ্ট্রের এই অংশগুলো লুকাই রাখেন। এখন ফেসিবাদ যারে খুশি তারে, যেই সরকারের বিরুদ্ধে কথা বলবে তাকেই ফেসিবাদী হিসাবে চিহ্নিত করা হবে, বলা হবে। আওয়ামী লীগের বা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললেই ফেসিবাদ হয়ে যাবে। এটা হচ্ছে জাস্ট মুক্তিযুদ্ধের একটা প্রতিপক্ষ এখানে দাঁড়িয়ে গেছে, মুক্তিযুদ্ধের প্রতিপক্ষের একটা অংশ, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। অবশ্যই তারা এই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, যারা 71-এর মুক্তিযুদ্ধের কথা বলেন, তাদেরকে ফেসিবাদ হিসেবে চিহ্নিত করতেছে, চিহ্নিত মানে তারা বলছে। এটা আসলে একটা রাজনৈতিক প্রপাগান্ডা এবং তাদের উদ্দেশ্যমূলক প্রপাগান্ডা ছাড়া আর কিচ্ছু নয়। এখানে ফেসিবাদের সেই যে রাষ্ট্রবিজ্ঞানের ফেসিবাদের সংজ্ঞায় তারা ব্যাখ্যা দিক যে ফেসিবাদ কাকে বলে, আর তারা যে শাসন চলছে এটা ফেসিবাদের পর্যায়ে পড়ে কিনা। সেটাই, এটা নিঃসন্দেহে আমরা আমরা যেটাকে যেটাকে তারা ফেসিবাদ বলে, তাদের কাকে আমরা স্বৈরাচার বলতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা বলে এসেছি সেই শাসনের সময় যে যা হচ্ছিল আওয়ামী লীগের সময় সেটা স্বৈরাচারী ব্যবস্থা ছিল। কিন্তু ফেসিবাদী ব্যবস্থা এখন যখন হচ্ছে তখন আমরা ফেসিবাদী সেই স্বৈরাচারের সময় যখন আমরা মূল্য দিয়েছি, এখন ফেসিবাদী কার্যক্রম। আমি শুধু ছোট্ট করে বলবো, যেহেতু বলার সুযোগ হয়েছে, সেটা হলো আপনাকে আমার মনে হলো আপনি ছাত্রলীগ, আপনি আওয়ামী লীগ, আপনি যুবলীগ করতেন। আপনাকে ধরে নাক টাক ফাটায় আমি পুলিশের কাছে নিয়ে বলবো ছাত্রলীগ অ্যারেস্ট করেন, পুলিশও আপনাকে ধরে জেলে ঢুকাবে। আর আমি যে আপনার নাক ফাটায় দিলাম বাংলাদেশের আইনে, এইটা যে অন্যায়, এইটা কেউ বলবে না যে তুমি এরকম শত শত ঘটনা ঘটেছে দাদা, কেউ বলবে না, মানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে না আর কি, সরকারের পক্ষ থেকে বলছে না। আপনি এটা তো সম্প্রতি উদাহরণই আছে। এই যে আপনার 32 নম্বরের এক ঘটনা, এক মহিলাকে দেখলাম যারা পেটালো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, অথচ যে মহিলা মার খেলো তারে নিয়ে মামলায় ঢুকাই দিচ্ছে। হ্যাঁ, এটা তো আছেই, এ তো হচ্ছেই। গতকাল দেখলাম ঢাকা কলেজের এক ছেলে বসে নাকি ছাত্রলীগ করতো, তাকে পিটায় অর্ধমৃত করে থানায় দিয়ে আসতেছে, থানায় তাকে ধরা হইলো, কিন্তু যারা পিটায় তারা অর্ধমৃত করলো এদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেই। যাক, মব প্রতিরোধ করা হবে, সেনাবাহিনী বারবার বলছে, আমরা আবারও সেনাবাহিনীর কথা আশ্বস্ত হইতে চাই। দাদা, দেশের যে অবস্থা, দেশে এখন রাজনৈতিক বিরোধী কর্মসূচি, যেমন ধরেন সবসময় সরকারের দিক থেকে বলা হচ্ছে একটা পরাজিত শক্তি ফেসিবাদীরা দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায়। শেখ হাসিনা মামলা নিয়ে কিছু অনেক অপ্রীতিকর ঘটনা আমরা দেখেছি সেই সময়টায়। এখনো গতকালকেও থানার সামনে ককটেল ফুটলো, পুলিশ আহত হলো। পুলিশ কমিশনার সাজ্জাদ আলী তিনি এর আগে বলেছেন যে এইসব যারা করবে তাদেরকে দেখা মতো গুলি করতে। আজকেও তিনি এটার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, আমি গুলি করার নির্দেশ দিইনি, পুলিশ আইনেই বলা আছে যে এরকম করলে পুলিশ গুলি করতে পারে। এবং তিনি বলছেন যে যদি পুলিশের উপর আক্রমণ হয় তাহলে ওই লাঠি হাতে 5 আগস্টের পরে আপনারা যেরকম নিজের নিরাপত্তা দিচ্ছেন এরকম নিরাপত্তা দিতে হবে। আমার প্রশ্ন হলো যে 5 আগস্টের আগে সেতু ভবন, বিটিভি ভবন, মেট্রো রেল, শত শত গাড়িতে আগুন, শত শত থানায় আক্রমণ, এগুলোর প্রেক্ষিতে গুলির ঘটনা ঘটেছে। তাই সাজ্জাদ আলীর এখনের কথা ঠিক হলে আগের কথাও ঠিক। আর যদি আগের কথা বেঠিক হয়, আগের কাজের জন্য যেখানে পুলিশের কর্মকর্তাদের বিচার হচ্ছে, শেখ হাসিনা তার স্বরাষ্ট্রমন্ত্রী, তাহলে এখন কি হওয়া উচিত? না, সেই তো উনি যদি বলেন যে পুলিশের অধিকার আছে বা রাইট আছে, একটা সাধারণ নাগরিকও তার আত্মরক্ষার অধিকার আছে। আমাকে বা আপনাকে যখন আক্রমণ করবে, এটা আক্রমণ প্রতিহত করার অধিকার আপনারও আছে, এবং আপনাকে নাগরিক অধিকার রক্ষা করার সুযোগ রাষ্ট্র দিয়েছে। বাস্তবতা হচ্ছে 5 আগস্ট, আমরা সেই 5 আগস্টটাই আমরা সময় ধরে নিই। 5 আগস্টের পরে পুলিশ বাহিনীর যে মনোবল, যে ভঙ্গুর মনোবল ছিল, সেটা কিন্তু এখনো এই একই অবস্থায় রয়েছে। পুলিশ বাহিনী কিন্তু আইন শৃঙ্খলার রক্ষায় কি ভূমিকা রাখতে পারতেছে, এটা তো আসলে আমরা প্রতিদিনের পত্রপত্রিকা মিডিয়াতে দেখতে পাচ্ছি। পুলিশ, আপনি দেখেন ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য পর্যাপ্ত ট্রাফিক পুলিশ কিন্তু রাস্তায় নেই, এবং ট্রাফিক সহকারী হিসাবে সহকারী নিয়োগ দেওয়া হয়েছে সাধারণ মানুষ, জনগণের মধ্য থেকে। এখন ট্রাফিক ম্যানেজমেন্টের এটা তো একটা প্রশিক্ষণের দরকার, একটা অভিজ্ঞতার দরকার। এখানে পোলাপান্ডে নিয়ে আপনি ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়েছেন, এটা রাস্তাঘাটে ট্রাফিক কন্ট্রোল করে। তার মানে কি পুলিশ কিন্তু এখনো সেই মনোবলটা ফিরে পায় নাই যে তারা
এই অবস্থায় আসবে। ঠিক একই অবস্থা থানা পুলিশেরও একই অবস্থা। আপনি কোনো একটা অপরাধ ঘটলে ফোন দিলে কিন্তু পুলিশ সহজে আসে না, তারা কিন্তু সহজে আসতে চায় না, এবং তাদের জনবলও কম, নানাবিধ কম। ডিএমপি কমিশনার এই কথা বলছেন, আসলে তিনি তো আর সরাসরি বলতে পারেন না যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় উনি ব্যর্থ, উনি তো এটা সরাসরি বলতে পারবেন না। উনি উনার আত্মরক্ষার্থেই উনি এই কথা বলেছেন যে পুলিশেরও আত্মরক্ষার অধিকার আছে। উনি নিজের আত্মরক্ষার্থী। কি কারণে দেখেন, আপনি দেখেন 2 দিন আগে পল্লবীতে যুব দলের এক নেতাকে প্রকাশ্যে গুলি করে মেরে ফেললো। আর প্রতিদিন তো আছেই নানাবিধ ঘটনা। তো এটা যে আর 2 মাস পরে নির্বাচন, এবং এই আমরা কি অতীতে নির্বাচনগুলোর আগে দেখলাম যে 2 মাস 3 মাস আগে অস্ত্র উদ্ধার অভিযানে বের হতো যৌথ বাহিনী, হ্যাঁ, পুলিশ, সেনাবাহিনী, বিজেপির নেতৃত্বে যৌথ বাহিনী অস্ত্র উদ্ধার অভিযান, সন্ত্রাসীদের পাকড়াও করার জন্য অভিযান চলতো। কিন্তু আর 2 মাস পরে নির্বাচন, এখন এটার কোনো খবরই নাই। এবং এখন তো অবৈধ অস্ত্র গণতান্ত্রিক সরকারের আমলেই যে অবস্থা ছিল, আর এখন এই সরকার, অন্তর্বর্তী সরকার, এবং যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম ভেঙে পড়ার মতো অবস্থা, প্রতিদিনই খুন খারাপি হচ্ছে, কিন্তু অস্ত্র উদ্ধারের কোনো অভিযান নেই। এই অবস্থায় অপরাধ বাড়ছে, এবং পুলিশ এই অপরাধ দমন করার ক্ষেত্রে সফল হচ্ছে না। এই ব্যর্থতা ডিএমপি কমিশনার স্বীকার না করে তিনি অন্যভাবে বলছেন যে পুলিশেরও আত্মরক্ষার্থে গুলি চালাতে পারে বা আক্রমণ করতে পারে। যাই হোক, এটা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে হলে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে গেলে এবং নির্বাচন সুষ্ঠু করতে গেলে অবশ্যই দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু করতে হবে। দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু করতে হবে, কিন্তু কোনো কার্যক্রম এখনো চোখে পড়ছে না। পূর্ণিয়া। ধন্যবাদ দাদা, ধন্যবাদ অনেক। আমি একটু 2টা মন্তব্য পড়ে, 2টা বা 3টা কমেন্ট দর্শকরা আগ্রহের সঙ্গে আছেন, আপনার বক্তব্য আপনার আলোচনা শুনছেন। একজনের মন্তব্য হচ্ছে অনীন্দ্রনাথ রয়। তিনি অনীন্দ্রনাথ রয়ের পরে আরো একটি আছে, ভদ্রলোক 2বার কমেন্ট করেছেন। ডিসেম্বর থেকে বাংলাদেশের সবকিছু বদলাতে শুরু করবে। গতকালই বাংলাদেশে এনএসএ সেফ এক্সিট চেয়েছে ভারতের কাছে। এনএসএ মানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, সম্ভবত খলিলুর রহমানকে মিন করে বলেছেন। হ্যাঁ, উনি তো ভারত সফরে আছেন। হ্যাঁ, তার ব্যক্তিগত মতামত হয়তো যে তারা এক্সিট চেয়েছে ভারতের কাছে, বলছেন। অজিত দোভালের সঙ্গে বৈঠক হয়েছে খলিলুর রহমানের। তার আগে একজনের মন্তব্য আছে, গণতান্ত্রিক রাষ্ট্রে বন্দরের মতো অতি গুরুত্বপূর্ণ বিষয় জনগণের কাছে প্রকাশ না করলে তা মারাত্মক এবং বিপজ্জনক। আপনি সেটা সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি দর্শকদের উদ্দেশ্যে একটু আমন্ত্রণ জানিয়ে রাখতে চাই, আজ সন্ধ্যা 7টায় আমরা লাইভ শোতে বন্দর রক্ষায় যারা এখন নেতৃত্ব দিচ্ছেন, সংগঠিত করছেন, তাদের মধ্যে থেকে একজনকে নিয়ে আমরা একটা লাইভ শো আয়োজনের চেষ্টা করছি। দেখার আমন্ত্রণ রইল। এর আগে জয় বাংলা জয় বঙ্গবন্ধু একজন, তিনি কমেন্ট করেছেন। তার আগে আছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, ওইভাবেই রায়টা দিয়েছিল ভাইয়া, যে এক হতে পারে সাবেক প্রধান বিচারপতি একটা নির্বাচনের পরে তত্ত্বাবধায়ক ফিরে আসতে পারে। উনি কি একবার বাতিল করে দিয়েছিলেন? আপনার কোনো বিশ্লেষণ? মানে খায়রুল হক তো ওই যে অপশনটা রেখেছিলেন পরবর্তী 2টা নির্বাচন, 2টা নির্বাচন হতে পারে, হবে কিন্তু বলেন নাই, হতে পারে। হ্যাঁ, হতে পারে, কিন্তু আওয়ামী লীগ সেই অপশনটা বেছে নেয়নি আর না, কি। আওয়ামী লীগ পুরোটা বাতিল করে পঞ্চদশ সংশোধনী নিয়ে এসেছে। সংশোধনী নিয়েছে। এই জুলাই সরকার যেভাবে দেশকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে তা জনগণ বুঝতে পারছে। সুমদা, আমাদের খুব আগ্রহ জায়গা ছিল, কারণ আইন আদালতে আপনি যথেষ্ট লক্ষ্য রাখেন, আমরা জানি। আমাদের রায়ের এই পর্যন্ত যা উচিত ছিল, আমরা অপেক্ষায় থাকলাম যে কেন এবার থেকে তত্ত্বাবধায়ক সরকার না এই নির্বাচন, যেহেতু তত্ত্বাবধায়ক সরকার যুক্তিকেই মনে করে উচ্চ আদালত, কেন এবার থেকে না? সেটা কি তত্ত্বাবধায়ক সরকারটার চেয়েও ডক্টর ইউনূস সরকার অনেক বেশি যৌক্তিক? আদালত কি মনে করে, আমরা এটা জানার অপেক্ষায় থাকবো। আপনার মাধ্যমে নিশ্চয়ই ভবিষ্যতে আমরা দর্শকদেরকে জানাবো। ধন্যবাদ বুনিয়া, আপনার দর্শকদের আবারও শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন দাদা। থ্যাংক ইউ।